আমার প্ল্যান পার্সোনালি আমরা আসলে সিনেপ্লেক্সে থাকতে চাই। এটা আমাদের মনে হয় যে আমাদের দর্শক সিনেপ্লেক্সেরই দর্শক। গত দুদিন ধরে সিনেপ্লেক্সের দর্শক সংখ্যা বাড়ছে, কমছে না, এটা একটা আশাবাদ। তো সিনেপ্লেক্সের দর্শক বাড়ছে, চিটাগাংও ভালো করছে, ছবিটা এই বসুন্ধরা ভালো করছে, এসকেএসে ভালো করছে, সনিতেও ভালো করছে, তার মানে সিনেপ্লেক্সের দর্শক ভালো করছে। এই কারণে দর্শকদের থ্যাঙ্কফুল যে এই মিডল ক্লাস দর্শক অনেক বছর ধরে একভাবে আমাদের ফ্যামিলির মানুষজন দূরে সরে গেছিল, ওরা যে আসছেন আমাকে সব বিভিন্ন জনকে ট্যাগ দিচ্ছেন, শেয়ার দিচ্ছেন, এই কারণে থ্যাঙ্কফুল। একটু জানতে চাই আমাদের ফারিন একটা ইন্টারন্যাশনাল প্রথমত ফারিন যে দুটো বিজ্ঞাপন করেছিল, একটা বিজ্ঞাপন আমার সাথেই করেছে, ইউনিলিভারের একটা বিজ্ঞাপন। ওই সরি নাম বলছি এই কারণে টু আন্ডারস্ট্যান্ড। তো তখন কিন্তু ওর সঙ্গে কিন্তু আমার পরিচয়ই ছিল না, বাট কাজ করতে গিয়ে আই রিয়েলাইজ যে এই মেয়ের মধ্যে, ওর মধ্যে এমন একটা কোয়ালিটি আছে যে এটা নার্চার করলে অনেক অনেক দূর যাবে। তো এটা একেবারে আমার পার্সোনাল। আমরা কিন্তু অনেক তখন বড় টিম ছিলাম, আমি তখন ইনফ্যাক্ট তখন অনেক বিজ্ঞাপনও বাড়ে, আমার সবাই মানা করছিল বিজ্ঞাপনটা স্টপ করেন না, ফিল্মে পরে করেন। আমি এগুলো না শুনে সিনেমাটা শুরু করেছি। ইভেন কি আমাদের যে কাস্টিং কোচ ছিল সে আমাকে ধরেন নানা রকম বলছে, তুমি কেন একটা নায়িকা এরকম নিচ্ছ যাকে কেউ চিনে না। সো আমার আসলে জনপ্রিয় জিনিস করার কোনোদিনও ইচ্ছে ছিল না। আমি চেয়েছি যে একটা ভালো ফিল্ম বানাতে, সেটা যদি জনপ্রিয়তা পাই তাহলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু এই সিনেমাটাও যে এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আমরা কিন্তু এই সিনেমাটা স্ক্রিপ্ট এরকম ছিল না। সো এই সিনেমা বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম সিনেমা যে এরকম এক্সপেরিমেন্ট করে এই জায়গায় আসে, নেভার হ্যাপেন বিফোর। সো এইটারও কিন্তু একটা ইন্টারেস্টিং কি বলা যায় দিক আছে আর কি, সিনেমাও এরকম দুনিয়াতে হয়েছে কিন্তু বাংলাদেশের ইতিহাসে আগে কখনো হয়। সো ওই জায়গা থেকে দিস ইজ ভেরি মাচ এক্সপেরিমেন্টাল সিনেমা। আপনাদের মতো আমরাও দেখতে চাই যে হাউ ইজ গোয়িং টু ওয়ার্ক। এন্ড অ্যাট লিস্ট আমার মনে হয় যে ভাই মানে একটু মানে অসুবিধা, সেই জায়গা থেকে কাটিয়ে উঠেও যে ভাইয়া আরেকটা বিকল্প রাস্তা বের করে সিনেমাটা কমপ্লিট করেছে এবং এখন রিলিজ পেয়েছে, মোটামুটি অডিয়েন্সও দেখছে। এটাই আমার মনে হয় সবচেয়ে বড় পাওয়া। এটাই আসলে আমি বলবো যে ভাইয়া মনে হয় না যে এটা অন্যভাবে না। ইনফ্যাক্ট এই কারণে দেখেন হাউ ডিফিকাল্ট, আমি ফাইন্যান্সিয়াল দোষ দিব না, আমাদের এখানে ইন্ডাস্ট্রিটা আসলে ইন্ডাস্ট্রির মতো করে গড়ে উঠেনি, নানাভাবে নানা কারণ আছে, ওই ডিটেলে না যায়। কিন্তু কিছু মানুষ আসলে ছিল, ধরেন সুমিত বা ফারিন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আসলে এই সিনেমা করতে আমাকে হেল্প করেছে। আরমান নামে আমার এক ছোটো ভাই আছে যার কথা বলতে হয়, ও আমাকে শেষ পর্যন্ত যে হেল্প লাগতো সিনেমা আজকে বানাতে পারতাম না। এরকম আদনান হাবিব নামে আমার আরেক ভাই আছে, সে যদি আমাকে রাত দিন মানসিক শেল্টার না দিত, লিখে শেল্টার না দিত, তাহলে আমি এটা শেষ করতে পারতাম না। সো আসলে একটা মানুষ যখন আগায়, অনেক মানুষের ঘাড়ের উপর তাকে দাঁড়াতে হয়। আমি লাকি আনাম যে আমার ওয়াইফ সহ, আমি আমার আর্টিস্ট সহ, আমার ভাইয়েরা সহ, প্রডিউসার সহ আমি কিছু মানুষ পেয়েছি, বলতে পারেন যে এটা গ্যাংস অফ ব্রাদার্স। এই তাদের উপর দাঁড়িয়ে আমি আসলে সিনেমাটা শেষ করতে পেরেছি, এই কারণে আমি থ্যাঙ্কফুল টু দ্যাম অলসো। ওকে, আমি আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি অনেক ক্রাইসিসের মধ্য দিয়ে গেছেন এই সিনেমাটা করতে গিয়ে, সেটার পেছনে কারণটা কি ছিল? নারী কেন্দ্রিক সিনেমা এর জন্য নাকি? না, প্রথমত নারী কেন্দ্রিক ওয়ার্ডটা না খুব রং। নাম্বার ওয়ান, নারী কেন্দ্রিক সিনেমাটা কখনোই ছিল না, এখনও এটা নারী কেন্দ্রিক না, এটা মানুষের প্রবলেম। মানুষের প্রবলেমের জায়গা থেকে ফারিনের গল্প হয়ে ওঠাটা অ্যাক্সিডেন্টাল, এটা আমাদের দুজনের কারোই হাত ছিল না। এটা ও যেমন জানতো না, আমিও জানতাম না। আমরা একটা বীরাঙ্গনা ক্যারেক্টারের অভিনয় করছিল ফারিন, যার একটা বিউটিফুল তখন কিন্তু নায়ক ছিল ও সুমিত। তো ওর একটা বিউটিফুল জার্নি ছিল, 68-এ প্রেম ছিল, ওখানে একটা বিউটিফুল স্টোরি ছিল। আমরা একটা জার্নি দেখাতে চেয়েছিলাম যে জার্নিটা 71-এ শেষ হয়। লাকিলি ফারিনের তখনকার সময় আমরা 99% শেষ করে ফেলছিলাম। এরপর যখন শুটিংটা আটকে যায়, তখন আমি চিন্তা করলাম যে কিসের উপর বেস করে হাউ টু সেভ দিস প্রজেক্ট। তখন আমার এই বুদ্ধি আসতেও কিন্তু 6 মাস লাগছিল, হুট করে বুদ্ধিতে আসে। দেন আই রিয়েলাইজ, ও মাই গড, আই হ্যাভ দ্য ফুটেজ। ঠিক আছে, আমি 70-80 লাখ টাকা আরো ফুটেজ ফেলে দিচ্ছি পানিতে, কিন্তু যেটা আমার কাছে আছে, বেসড অন দ্যাট লেটস মেক দ্য হোল স্টোরি, লেটস রিরাইট দ্য হোল স্টোরি। তারপর আমরা রিরাইট করেছি, তারপর লিখেছি, তারপর দেখি বিউটিফুল একটা ওয়ে আউট বের হয়েছে। যে ওয়ে আউটটা লাকিলি তখন করোনা চলছিল, আপনারা মনে আছে কিনা জানি না, অনেক ইনসিডেন্ট ঘটছে, মানুষ লাশ ফেলে দিয়ে চলে যাচ্ছে, নানা রকম ঘটনা ঘটেছে, যেটা খুবই দুঃখজনক। মানে আমরা এক ধরনের মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিলাম ইন সার্টেন টাইম। তারপর এমন ঘটনা ঘটেছে যে বাচ্চাদেরকে অ্যাবিউজ করা হচ্ছে, নানা রকম কিছু। তখন আমার মাথায় আসলে আসে আইডিয়াটা, আচ্ছা আমরা যেই ক্রাইসিস থেকে দেশটা স্বাধীন করলাম,
আমরা অ্যাজ এ হিউম্যান বিং আমরা কি সেই ফ্রি সোসাইটি, সেই ওপেন সোসাইটি যেটা নারীর জন্য বলেন, শিশুর জন্য বলেন, মানুষের জন্য বলেন, যেটা ধরেন সম্মানজনক জায়গা আছে, যেটা মানবিক জায়গা আছে? উত্তরটা কিন্তু পজিটিভ না, উত্তরটা কিন্তু এখনো নেগেটিভ ইন বড় ইস্যু। ওই জায়গা থেকে আমরা এই জায়গায় আসি এবং উইচ ইজ ভেরি ন্যাচারাল। আজকে আমরা আমার বোন পারিন হোক, সেটা উনি হোক, কোনো একটা জায়গায় গিয়ে রাত যাপন করতে আমার দরকার ভাবি। কেন ভাবি? বিকজ আমার সোসাইটি আমাকে সেটা অ্যালাউ করে না। তো দিস ইজ ফ্যাক্ট। ওই ফ্যাক্টের উপর বেস করে আমি কিন্তু এনজিও টাইপ ছবি বানাইনি। আমাদের ছবি কিন্তু এনজিও টাইপ ছবি না, কোনো এজেন্ডা নাই কিন্তু আমাদের। আমরা কোনো এজেন্ডা ভিত্তিক ছবি বানাই। আমরা একেবারে সিম্পল মানবিক গল্প বলার চেষ্টা করেছি, একটা মানুষের ইনার ক্রাইসিস, আউটার ক্রাইসিস দেখানোর চেষ্টা করেছি। মানুষ যাতে রিয়েলাইজ করে আসলে আমার প্রত্যেকটা অ্যাক্ট সমাজকে পরিবর্তন করে, আমরাই পরিবর্তন হওয়া দরকার। এটাই কিন্তু মূল মেসেজ, আর কিছু না। তাসনিয়া ফারিনের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার প্রথম অভিষেক মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি সিনেমা দিয়ে, তো আপনার আসলে প্ল্যানিংটা কি